সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার এই বিশেষ আয়োজনে। বিশেষ কারণ হচ্ছে আমাদের সঙ্গে একজন বিশেষ মানুষ বসে আছেন। আপনারা জানেন যে ফারদিন বায়েজিদ হচ্ছেন একজন তরুণ ডিজাইনার, অর্থাৎ তিনি পোশাকের ডিজাইন করেন, নকশা করেন, আরও অনেক কিছু করেন। সেই গল্পগুলোই আমরা শুনবো। ফারদিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার তৈরি করা পোশাক বিশ্বমঞ্চে গেছে এবং সারা পৃথিবীর মানুষ সেটা দেখেছে। সেই গল্পটা আপনি আপনার নিজের মুখেই বলুন না, আমরা শুনি। আচ্ছা, আমি সম্প্রতি একটা ন্যাশনাল কস্টিউম ডিজাইন করেছি, সে মিস গ্লোবাল বাংলাদেশ। পড়েছিল আফলা আমরান, বাংলাদেশের একজন, মানে এই প্রথম মিস গ্লোবাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশে একজন পার্টিসিপেট করেছে। তার ন্যাশনাল কস্টিউমটা আমি বানিয়েছিলাম। আমি একটা পোশাক ডিজাইন করেছি যেটা ওয়াটার লিলি থিমের ড্রেসটা ছিল, একটা 3D, যেটা আপনারা দেখতে পেয়েছেন সবাই। প্ল্যানটা ছিল এরকম যে আমাদের যেহেতু ন্যাশনাল কস্টিউম এবং আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা শাড়ি পরে, তো আমার প্ল্যানটা ছিল যে তাকে আমি একটা শাড়ি ডিজাইন করে দেবো, কিন্তু ফোল্ড করার ব্যাপার আছে। আর বাংলাদেশ থেকে যেহেতু সে যাচ্ছে, আমার প্ল্যানটা এরকম ছিল যে আমি শাপলা ফুল দিয়ে একটা শাড়ি, মানে শাড়িটাই না দিয়ে জাস্ট শাপলা ফুলের ডাটা দিয়ে যদি আমি শাড়িটা পরাই একটা মডেলকে, তো কেমন লাগে দেখতে। তো ওভাবে প্ল্যান করে। ডাটাগুলোকে সত্যি সত্যি শাপলা ফুলের ছিল? না, এটা একটা ফ্যাব্রিকের ছিল। এটা আমি রিসার্চ করে বের করেছি। এটা মোটামুটি 2 সপ্তাহের মতো, আমার 1 সপ্তাহ রিসার্চ এবং 1 সপ্তাহ মেকিং প্রসেসে গিয়েছে। এবং আমার প্ল্যানটা এরকম ছিল যে 3D প্রিন্ট ছিল নিচে। আমি স্কার্টটা এরকম করব, যখন স্টেজে আসবে ফ্ললেস ব্যাপারটা যেন থাকে। একটা যখন শাপলা জিনিসটা দেখতে মুগ্ধতা একটা ব্যাপার আছে এবং সরলতা ব্যাপার আছে। তো আমি যখন ড্রেসটা বানাচ্ছিলাম, আমার কাছে অনেক কিছুই মাথায় রাখতে হয়েছিল। যেরকম শাপলার, আমরা যেমন সাদা শাপলার মধ্যে আমরা দুধ সাদা ব্যাপারটা দেখতে পাই না, আমরা একটু সাদা, একটু মলিন সাদা। ওই জন্য দেখা গেছে যে আমি যেই 3D শাপলা যেটা আমি কাঁধে ইউজ করেছি, ওইটা কিন্তু ফ্যাব্রিকের তৈরি। এবং আমার এটাও মাথায় রেখে ড্রেসটা তৈরি করতে হয়েছে যে ড্রেসটা খুব লাইট ওয়েটের হতে হবে, কারণ যদি খুব ভারী ড্রেস দিই তার লাগেজের জন্য সমস্যা হয়ে যাবে। এবং ড্রেসটা যেন বিশ্বমঞ্চে যখন পরবে দেখতে ফ্ললেস ব্যাপারটা থাকে, যে কনফিডেন্ট। এবং শাপলা যখন পানিতে ভাসে, যখন 3D একটা ফিল থাকে, ওইটার জন্য ওই ব্যাপারটা মাথায় রেখে আমি স্কার্টের নিচের পার্টটাতে আমি একটা 3D প্রিন্ট করেছিলাম। কোন সুতায় বানানো ছিল এটা? সুতি নাকি অন্য কোনো ফ্যাব্রিক? আমার সিল্ক ফ্যাব্রিক ছিল টপের ক্ষেত্রে, যেহেতু আমাদের দেশি ফ্যাব্রিক একদম ইউজ না করলেই না। আর কিছু মাসলিন ছিল। এই পুরো ড্রেসটা আমি 3টা পার্টে করেছিলাম। একটা শাপলাটা আলাদা করা যায়, ডাটাগুলো আবার আলাদা করা যাচ্ছে এরকম, আর হচ্ছে আঁচলটা আলাদা করা যায়, স্কার্টটা আলাদা করা যায়। নিচের যে শাপলা ফুলের পানির মধ্যে ভাসার যে একটা কনসেপ্টটা, ওইটা আমি নিজের প্রিন্ট করে দেন আমি আমার কাস্টমাইজ একজন প্রিন্ট বের করে দেন ড্রেসটা রেডি করি। আমার কাজটা তখনই সার্থক হয়, মানে নিজেকে ভালো লাগে যে আমার ড্রেসটা যখন কেউ কনফিডেন্টলি ক্যারি করছে, এবং যে ক্যারি করবে তাকে আমি আগে থেকে একদম A to Z, মানে আমি যে ডিজাইনটা দিব আমি এক্স্যাক্টলি এটাই আমি তাকে বানিয়ে দিব। অতটুকু না হলে আমি এটা বলবো না যেটা হচ্ছে না। সো তখন আমার খুব ভালো লেগেছে। এটা একটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনি মিস গ্লোবালের জন্য পোশাক বানান এবং আরও অনেকের জন্য আপনি পোশাক ডিজাইন করেন। আপনার পোশাক ডিজাইন করে কে আসলে? খুব কঠিন একটা প্রশ্ন এটা। কারণ আমার পোশাক দেখা যায় যে আমি ডিজাইন করার সময় পাই না। ডিজাইনাররা কখনো নিজেদের পোশাক ডিজাইন করার সময় পায় না। আসলে বেশিরভাগই সময় অন্যের ডিজাইন করা পোশাক আমি পরতে পছন্দের ডিজাইনার কি? বিবি আপার কাজ আমার অনেক ভালো লাগে। বিবি রাসেল, উনি ইন্টারন্যাশনাল লেভেলে মডেল প্লাস বাংলাদেশের গামছাটাকে উনি সামনে নিয়ে গিয়েছে। আমার ইমদাদ হক স্যার, আমি স্যারের স্টুডেন্ট, তো স্যারের কাজ ভালো লাগতো, স্যার এখন নেই। এরকম আরো অনেকেই আছে যাদের কাজ আমি অনেক পছন্দ করি। যখন আসলে কারো জন্য আপনি বা আপনারা যখন পোশাক ডিজাইন করেন, তখন আসলে কোন বিষয়টা মানে সবচেয়ে বিবেচনায় রাখতে হয়? সেটা কি যার জন্য করছেন তার ফিজিক বা তার এক্সপ্রেশন এগুলো, নাকি পুরো যে অনুষ্ঠানটার জন্য বা যে ইভেন্টটার জন্য করছেন সেই ইভেন্টটা সবকিছু মিলে কোনটা? আমি যখন ডিজাইন করব একটা কোনো পোশাক, তখন দেখা যায় যে সে কোথায় পরবে, কে পরছে, তার প্রফেশনটা কি, কোন রিজনে পরছে, কোন সময়টাতে পরছে। কারণ একটা রাতের বেলা যদি একটা ইভিনিং গাউন পরে, সেই কালারটা কিন্তু আমারই মানে বেছে দিতে হবে। আমি অবশ্যই সানলাইটে পরার কোনো কালার আমি রাত্রে এটা দিয়ে আমি ইভিনিং গাউন বানাবো না। অনেকভাবেই ডিজাইন অ্যাক্টিভিজম জিনিসটাকে মানে মেনটেন করার ট্রাই করি। সো আমরা যারা নতুন ডিজাইনার আছি, তারা আমাদের যে ক্লায়েন্ট বেস অথবা আমাদের যে একটা কিছু মানুষ আমাদেরকে ফলো করে, সো আমরা এমন কিছু ডিজাইন করলে বাকি মানে তারা ওই ট্রাস্টটা রাখে যে তাদেরকে ভালো লাগবে,
ওই ভরসার জায়গাটা আমরা করে নিতে পারছি এখন। এই ফ্যাশন ইন্ডাস্ট্রি, তারপরে এই যে পুরো জগৎটা, এটা সাধারণ মানুষের খুবই কৌতূহল আছে এই জগতের প্রতি, এবং এই জগতের বহু গল্প আমরা শুনি, বহু ভাবে আমরা শুনি। আপনি তো কাজ করেন, খুব ক্লোজলি কাজ করেন, একটু বলবেন কি না বিষয়টা? আমার কাছে মনে হয় কাজে যদি আপনি নিজেকে মনোনিবেশ করতে পারেন, আপনার কতটুকু দরকার, আপনি একটা কানেকশন মেনটেন করছেন, আপনি কার সাথে কানেকশন মেনটেন করা এখন দরকার, আর কার সাথে কানেকশন আপনার মেনটেন পরে করতে হবে, বাট এখন আপনি করছেন না কারণ আপনি কাজ দিয়ে তার সামনে যেতে চান। সো এই জিনিসটা মেনটেন যে করতে পারে সে যুগোপযোগী একটা ডিসিশন নিতে পারে। আমরা জানি যে আপনার একটা স্টুডিও আছে, যেটা আপনি বলছিলেন যে আপনি এখনো গ্র্যান্ড ওপেনিং করেননি আর কি, আপনারা ইনশাআল্লাহ সামনে করার ইচ্ছা আছে। এই যে স্টুডিও, এই স্টুডিওটার গল্পটা আমরা শুনতে চাই। এই সঙ্গে আপনার জীবনের অনেক কিছু জড়িত আছে, হ্যাঁ, সেই গল্পটা যদি আপনি বলেন আর কি। স্টুডিও ভেলভেট, ওইটা হচ্ছে কো ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর আমি। আমার সাথে কাউসার আহমেদ মজুমদার আমার চিফ ফটোগ্রাফার আছে, আমার সাথে মুশবি ভাই আছে, উনি অনেক বছর ধরে, আমিন মুশবি। আমরা একটা গ্রুপ, আমরা একটা ফ্যাশন ফটোগ্রাফি টিম। নট অনলি ফ্যাশন, আমরা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের ফটোশ্যুটগুলো করে থাকি, বিভিন্ন ইভেন্টের ফটোশ্যুটগুলো করে থাকি, ফটোশ্যুটের, র্যাম্পের শোয়ের ফটোশ্যুট, মানে আমরা স্টিল কাজগুলো বেশি করি। তো ওই টিমটা যখন আমি যখন স্টার্ট করলাম, আমার খুব কাছের মানুষ একজন বড় ভাই গাইডেন্স যে ছিল, তো সে ফটোগ্রাফার, সে পাঠশালা থেকে জাস্ট পড়াশোনা করে শেষ করে বের হবে, অ্যান্ড আমি তখন প্ল্যান করলাম আমি তখন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়বো, যেহেতু আমার ফ্যাশনের উপর কাজ করার খুব ইচ্ছা। তো একটা টাইমে মনে হলো যে আমরা দুইজন মিলে কাজ করা শুরু করব। ওভাবে করেই হাঁটি হাঁটি পা পা করে কিছু মানুষ, আমাদের সাথে আরও কিছু মানুষ যোগ হলো, কিছু ক্রিয়েটিভ মানুষ একসাথে কিছু করার প্রচেষ্টা, স্টুডিও ভেলভেটটা। তো ওভাবে করে একটা টাইমে কিছুদিন রান করার পরে 1 বছরের মধ্যেই আমার যে চিফ ফটোগ্রাফার কাজী কামরুল আবিদ, উনি মারা গেল। আচ্ছা। তো আমি তখন ইন্ডিয়াতে ছিলাম, আমি তখন আমার আব্বুর এবং আমার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া গিয়েছিলাম। আমি জাস্ট ওখানে ল্যান্ড করলাম, আর তখনই জানতে পারলাম যে তার আগের দিন আমি ফটোশ্যুট করেছি তার সাথে, আমরা একসাথে অনেক মজা করেছি। তো আমি তাকে না জেনেই ইন্ডিয়া যাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না জানুক, কারণ আমি যেহেতু ব্যস্ত আছি আমি পরে জানাবো। কিন্তু সে হুট করে মারা গেল, আমি তার শেষ দেখাটাও আমি দেখিনি। এটা আমার লাইফের সবচাইতে বড় একটা না পাওয়া। তো আমি তখন প্ল্যান করে আমার টিমটাকে, আমার যে ফটোগ্রাফার, ওর স্টুডেন্ট এবং কাউসার আহমেদ মজুমদার, ওনাদের সাথে কথা বলে, সিরিয়াসলি কথা বলে, দেন আমরা আবার টিমটাকে রান করি স্টুডিও ভেলভেট হিসেবে। কারণ হতে পারে ও নাই আমাদের মধ্যে, কিন্তু আমরা এটাকে রান করব। 5 বছর আমরা একসাথেই আছি, একসাথেই নিজেরা বড় হচ্ছি। এইটার মধ্যে আমার পড়াশোনার টাইমটাও আছে। এর মাঝে পড়াশোনার টাইমটা বলতে গেলে আমরা বিভিন্ন ইভেন্ট কভার করেছি। এখন এতদিন আমি জব করতাম, এখন আমি ফ্রিল্যান্সার ডিজাইনার হিসেবে যেহেতু কাজ করছি, আমার অনেকের সাথে কাজ করা হচ্ছে এখন। সো এখন কন্টিনিউয়াসলি নিজেকে সময় মতো, মানে আগে যেটা অফিসে দিতাম সেই সময়টা আমি আমার নিজের টিমে দিতে পারছি। আপনার প্রিয় রং কি? সাদা। সাদা কারণ কি? সাদা ব্যাপারটা দেখে পিসফুল, সব কিছুর মানে হোয়াইটের মধ্যে যে কোনো কিছু আমার মানে শান্তি, চোখের শান্তিটা সাদার মধ্যে লাগে, এই জন্য। আর বাদামি কেন? বাদামি আমার কাছে মাটির যে কালারটা, এটার মধ্যে একটা মাটির গন্ধ পাই, মানে ব্রাউন টোনটা আমার খুব পছন্দ। প্রিয় খাবার কি? প্রিয় খাবার বিরিয়ানি। ভাবছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আচ্ছা, আমরা শুনেছি আপনি ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টায় আছেন। হ্যাঁ, কারণ আমি চাই না আমার বয়সটা বোঝা যাক, কারণ এখন অনেকে জিজ্ঞেস করে আমি কোন ক্লাসে পড়ি, কোন স্কুলে পড়ি, এখনো জিজ্ঞেস করে। আবার যখন বয়স 50 হবে তখন আমি চাই যে আমাকে কেউ দেখতে তরুণই লাগুক। আপনার গয়না পরার শখ আছে কোনো? হ্যাঁ, আমি মাঝে মধ্যে পড়ি, এগুলোর মধ্যে সীমাবদ্ধতা থাকি। এটা আমি সবসময় পড়ি, এটা আমি এখানে পড়ছি তার মানে বাসায় গিয়ে খুলে ফেলবো এরকম কিছু না। আমি এটাকে ভালো করে ক্যারি করতে পারি। দ্যাটস দ্য রিজন যেটা আমার আব্বু আম্মুর সামনেও পড়ছি, যে কারো সামনে এটা আমি কমফোর্টলি পড়তে পারছি, কারণ আমি ছোটবেলা থেকেই পড়ি। আপনি পরিবেশ বান্ধব চিন্তা করছেন এবং পরিবেশ বান্ধব কাজ করার চেষ্টা করছেন। আমরা না প্রচুর ফাস্ট ফ্যাশন পড়ি। আমি অ্যাকচুয়ালি ফাস্ট ফ্যাশন একদমই এগেনস্টে আমি বলবো না, বাট আমি ফাস্ট ফ্যাশন জিনিসটা লাইক করি না। কারণ আমার কাছে মনে হয় সাপোজ আপনি একটা শার্ট পরছেন, সেই শার্টটা যদি আপনি যত্ন করে রাখেন আপনি অনেক দিন পরতে পারবেন। সো আমার যেটা প্রয়োজন না সেটা আমি কিনবো না, এই ধারণার মধ্যে আসতে হবে। কারণ আমরা যেই কম টাকায় কটন পাই, দেশের বাইরে এত কম টাকায় কটন পাওয়া যায় না।
আমরা যেই টাকায় সিল্ক পাই দেশের বাইরে অনেক দাম সিল্কের ফ্যাব্রিক। এটা কিন্তু লাক্সারি একটা ব্যাপার যে সিল্ক পরছে। সব সময় লাক্সারি ছিল, সম্রাটরা ছাড়া সিল্ক পরতো না, সোজা হিসাব। এবং আমি একটা বলবো যে আমাদের দেশের হেরিটেজগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের এই হেরিটেজগুলো আমাদের বাঁচানো উচিত। এতে করে কি ক্ষুদ্র কুটির শিল্প যারা করছে, তারা যারা জীবিকা নির্বাহ করছে তারা উপকৃত হচ্ছে। আর এখন ইনস্টাগ্রাম ফেসবুকের ব্যাপারটা, আমি দেখা যায় যে আমি একটা কোনো পোশাক পরছি, পোশাকের ব্যাপারে আমি 2 থেকে 3 লাইন যদি আমি লিখে রাখি, লিখে আমি ফেসবুকে পোস্ট করি, অনেকেই করে। এটাকে ডিজাইন অ্যাক্টিভিজম বলে, যে আমি কিছু একটা পড়ছি সাথে করে প্রমোট করছি। তো এই জিনিসগুলো আমাদের নতুনদের মধ্যে আমি বলবো যে যারা আছে তারা এই কাজগুলো করবেন, তাতে করে আমাদের হেরিটেজগুলো বাঁচে। ক্রাফটম্যানশিপ জিনিসটা ইম্পর্টেন্ট খুব। আমাদের যারা ক্রাফটম্যান আছে তাদেরকে ফোকাস করা উচিত। আপনারা অনেকক্ষণ কথা শুনলেন এবং বুঝতে পারলেন যে আসলে তরুণ যারা কাজ করছেন এরা শুধু কাজ করার জন্য কাজ করছেন না, আসলে তারা একটা ফিলোসফিক্যাল জায়গা থেকে কাজ করছেন, যেটা বাইজিৎ বলছেন যে ডিজাইন অ্যাক্টিভিজম। বাইজিতের কথা ধার করে বলি যে প্রয়োজন ছাড়া আসলে পোশাক না কেনাটা ভালো। আধুনিক জীবনযাপন আসলে এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কাজের ভিডিও আপনারা পাবেন আমাদের ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেই সঙ্গে থাকবেন।